নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। 17 আগস্ট থেকে শুরু করে 23 আগস্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতার উল্লেখ করতে পারে, দৃষ্টিভঙ্গির উল্লেখ করতে পারে, অবস্থার উল্লেখ করতে পারে, মনোভাব মনোবৃত্তির উল্লেখ করতে পারে। মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা ঘটবেই। তাই নিয়েই আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ কেবলমাত্র যদি পশ্চিমবঙ্গটাকে লক্ষ্য করা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক আলাদা হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, তাই জন্য কালপুরুষ ছক আলাদা, তাই না? তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে আমরা যে কোনো কিছু আলোচনা করছি সেই আলোচনাটা সার্বিক মতে আলোচনা, কখনোই স্পেসিফিক ভাবে কিন্তু আলোচনা নয়। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির কাছে যাওয়া প্রয়োজন, এবং তার কাছে গিয়ে সাপ্তাহিক রাশিফল জানার জন্য নয়, জীবন জানার জন্য, জীবনের নেগেটিভিটি গুলোকে ফাইন্ড আউট করার জন্য এবং সেইগুলোকে শর্ট আউট করার জন্য। এখন পশ্চিমবঙ্গে বেশিরভাগ অ্যাস্ট্রোলজার বলেন যে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্ম ছক দ্বারা প্রেডিকশন করে না। কেন জন্ম ছক দ্বারা প্রেডিকশন করে না? তার কারণ জন্ম ছক মানে হচ্ছে জন্মের সময় গ্রহগত যে অবস্থান তার উপর ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে তো জন্ম ছক বলে। এবার আমার বয়স দেখা যাচ্ছে 20 বছর, আমার বয়স দেখা যাচ্ছে 30 বছর, আমার বয়স দেখা যাচ্ছে 40 বছর, 50 বছর। তাহলে আমি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তিনি যখন আমার জন্মছক দ্বারা প্রেডিকশন করছেন, তার মানে আমার 20 বছর বা 30 বছর বা 40 বছর আগেকার যে প্ল্যানেটরি সিচুয়েশন অবস্থান তার দ্বারা কিন্তু তিনি আমার প্রেডিক্ট করছেন। সুতরাং আমার প্রেডিকশনটি কখনো যথাযথ বা নিখুঁত হতে পারে কি? কখনোই হতে পারে না। এটা একটা সাধারণ জ্ঞান, এটা সাধারণ মানুষও বুঝতে পারবে যে আমি আজ থেকে 30 বছর 40 বছর আগে জন্মেছিলাম, তখন যে প্ল্যানেটরি সিচুয়েশন ছিল, আমি 30 বছর পর যখন যাচ্ছি সেই প্ল্যানেটরি সিচুয়েশন দেখে আমার নেগেটিভিটি পজিটিভিটি ফাইন্ড আউট করছে, এটা কখনো সম্ভব নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কি করে? জন্মছক থেকে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক যে ক্রিয়েট করছে, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, এর পেছনে কিন্তু কিছু সূত্র আছে, ফর্মুলা আছে, যেগুলো সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা জানে না। বুঝাতে পারলাম? তাহলে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক দুটোকে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই,
তখন হাতটা দেখি, হাতটা বাড়িয়ে দিলে না, হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। কেন অন্তর্ভুক্ত নয়? হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। নার্ভ আর হরমোন দুটো এক জিনিস নয়। এক জিনিস কি? কখনোই এক জিনিস নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। সংখ্যাতত্ত্ব দ্বারা পরিপূর্ণ প্রেডিকশন করা কখনো সম্ভব নয়, পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমি যখন কোনো ক্যালকুলেশন করছি, প্রেডিকশনের যে ক্যালকুলেশন করছি, ভাইব্রেশন ক্রিয়েট করছি, তখন সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়, তখন সংখ্যাতত্ত্ব ব্যবহৃত হয়, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনোই পরিপূর্ণ প্রেডিকশন করা সম্ভব নয়। এই সমস্ত কিছু জানার প্রয়োজন আছে। আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, অর্থাৎ পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া বা রেটিনা দ্বারা কিন্তু 100% অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। সেটা লাস্ট 7.5 বছর ধরে আমি দেখিয়ে আসছি। এখন কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা করে মীন পর্যন্ত, এটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এইগুলোকে জেনে তারপর কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেও, বা যিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে দাবি করছেন তাকে একটুখানি কিন্তু বুঝে নেওয়া প্রয়োজন আছে, আদৌ তিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তো। এখন আমার কাছে যদি তোমাদের আসতে হয়, তাহলে 3টে নিয়ম কিন্তু তোমাদের অবশ্যই মানতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, আমি কিন্তু এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকা পদ্ধতিকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। এমনকি আমার নামটা কারোর কাছে রেফার পর্যন্ত করবেন না। আপনাদের জন্য আমার চেম্বার ফর এভারের জন্য ক্লোজড। কখনো কিন্তু এই ভুলটা করবেন না যে স্টোনটা খুলে রেখে প্রেডিকশনটা করিয়ে গেলাম, আবার বাড়িতে গিয়ে স্টোনটা পরে রাখলাম। তাহলে কিন্তু আপনার জীবনে যে অভিশাপ নেমে আসবে, তার জন্য কিন্তু আমি দায়ী নই, তার জন্য কিন্তু আমি দায়ী নই, এটা জানিয়ে রাখলাম। আর লাস্ট যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে, জীবনটাকে নিয়ে ছেলে খেলা করা যায় না, জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, জীবনের সাথে কম্প্রোমাইজ কখনো করতে নেই, মানে জীবনের সাথে কখনো যেন কম্প্রোমাইজ না করে। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। নেগেটিভ সাইডটা শুনলাম, বাড়ি চলে গেলাম, ও ভাগ্যে যা আছে তাই হবে, ও ভাগ্যে যেটা আছে সেটা হবেই, আমি জোর করে কি কোনো কিছু পাল্টে ফেলতে পারি? তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত নড়ে না। এই যে সম্পূর্ণ ফার্স, সম্পূর্ণ মানে একদম মিথ্যে, কুসংস্কারে আচ্ছন্ন যে ফিলোসফিক্যাল কথাবার্তা আমরা বলি, এবং এই নেগেটিভিটিকে আমরা লালিত পালিত করে বড় করছি, তার ফলে কি হয়ে যাচ্ছে, আমাদের শরীর, মন, আত্মা, সমাজ, রাষ্ট্র, দেশ জুড়ে কুসংস্কার কিন্তু জেগে উঠছে, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি। তাই জন্যই আমরা ঈশ্বরের কাছে গিয়ে কি বলছি, পাই দাও, পাই দাও, পাই দাও, পাই দাও, হে মা পাই দাও, হে বাবা পাই দাও, পাই দাও। তাই জন্য আমরা মানত করছি, আমরা অসত্য গাছের চারিপাশে শুগনি বাঁধছি, আমরা বটবৃক্ষের চারিপাশে শুগনি বাঁধছি, আর আসল কর্মটাই আমরা করছি না। সৌ কর্ম সা নিন্দতি প্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সূচি বসৌ ভংসারবা। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। কর্ম করছি না। ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্ত প্রপিত্ত নৈরত্যং নৈতি নত্তা নিরত্তে ঔরাত্তাজ্জাইয়্যতকর্তা আনন্দ নিঃসত্তা বা তীর্থইয়ত্তা। কর্মের কথা বলা আছে, কর্মই করছি না।
তাহলে কি এতটাই সিরিয়াস হতে হবে যে আমি আমার নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করব, এতটাই যদি সিরিয়াস হন তবেই আপনি আমার চেম্বারে আসবেন। আর আরেকটা কথা, চেম্বারে আসার আগে এর কাছ থেকে শুনে চলে এসেছি জানি না, তা করবেন না। আমাকে ভালো মতন অবজার্ভ করবেন, শুনবেন, দেখবেন, আমার অ্যাস্ট্রোলজিক্যাল কথাবার্তাগুলো ভালো করে শুনবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। এমন তো হতেই পারে যে আমি ঠক জোচ্চোর মিথ্যেবাদী, তাই জন্য আমাকে ভালো মতন আগে ফাইন্ড আউট করুন যে আমাকে বিশ্বাস করা যায় কি, তারপর আমার কাছে আসুন। তার কারণ আমার কাছে আপনি আসছেন কিন্তু জীবনটাকে রেকটিফাই করার জন্য। সুতরাং আমি যদি সঠিক মানুষ না হই, হর হর হরণ করো প্রবৃত্তি যদি আমার হয়, ফার্স যদি হই, তাহলে আপনার জীবনটা স্ম্যাশড হয়ে যাবে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আশা করি আমি বোঝাতে পারলাম। চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা বলে রাখি, আপনাদের যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে শনির প্রবণতা পজিটিভ থাকে, তাহলে আমি বারবার ধরে যেটা বলছি, যেহেতু মিনের ঘরে 7.5 লেগেছে এবং আপনাদের লাস্ট ফেজ চলছে, শনি কিন্তু আপনাদের ভরিয়ে দিয়ে যাবে। কেননা 7.5 কিন্তু শনির পাওয়ার। 7.5 মানুষ ভয় পায়, কিন্তু 7.5 একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে। যদি না জেনে থাকেন তাহলে আমার এই ইউটিউবেই সার্চ করে 7.5 অনুষ্ঠানটি দেখবেন। আমি এক্সাম্পল দিয়েছি সচিনের, আমি এক্সাম্পল দিয়েছি লতাজির, তাদের জীবনেও কিন্তু একাধিকবার 7.5 এসছে, তখন তারা হাই লেভেলে কিন্তু বিরাজ করেছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 1 নম্বর ঘর মানে হচ্ছে কি স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো। তাহলে 1 নম্বর ঘরে কিন্তু রাহু উচ্চস্থ হয়ে বসে রয়েছে। কেন? শনির ঘরে রাহু বসে রয়েছে। শনি এমন একটা প্ল্যানেট, শনিকে কি বলা হয়? গ্রহরাজ বলা হয়। শনি যদি পজিটিভ থাকে তাহলে শনির ঘরে যে গ্রহ বসে রয়েছে 3, 7, 10, তার দৃষ্টির মধ্যে যে গ্রহগুলো রয়েছে, তার সাথে যে গ্রহ বসে রয়েছে, তার নেগেটিভিটিকে অফ করে পাওয়ারটাকে কিন্তু ইনক্রিজ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হলো না, বরং রাহু উচ্চস্থ হয়ে গেল। রাহু মানে কি? আমার বন্ধুর 1টা গাড়ি রয়েছে, আমার 5টা গাড়ি রয়েছে, তার মানে আমার রাহু পাওয়ারফুল। আমার বন্ধুর 1টা ফ্ল্যাট রয়েছে, আমার 3টে ফ্ল্যাট রয়েছে, 4টে ফ্ল্যাট রয়েছে, 5টা ফ্ল্যাট রয়েছে, তার মানে রাহু পাওয়ারফুল। রাহু কিন্তু অনেক দেয়। তাহলে যখন আমার লগ্নভাবে বা স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো আমার খাঁচাটার মধ্যেই রাহুর অবস্থান রয়েছে, তার মানে কিন্তু আমার অনেক কিছু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, গ্রহগত নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আমাকে অনেক নেগেটিভিটিও দিতে পারে, আর যদি পজিটিভ ইনফ্লুয়েন্স থাকে তাহলে আমাকে অনেক পজিটিভ জিনিসও কিন্তু দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন। অনেক দেয়া মানেই সবসময় ভালো দেবে তা নয়। গ্রহগত সিচুয়েশন খারাপ থাকলে সে আমাকে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ দিতে পারে। আর গ্রহগত সিচুয়েশন যদি ভালো থাকে, সে আমাকে অনেক ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে, অনেক অর্থ দিতে পারে। সবচেয়ে পজিটিভ হয়ে গেছে, 2nd হাউসে শনি উচ্চস্থ হয়ে রয়েছে। যখনই অর্থ ভাবে, কেননা 2nd হাউস দ্বারা কিন্তু আমরা আর্থিক জায়গাটাকে বুঝি, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি এবং দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি। তাহলে আর্থিক জায়গাটা প্রবল শক্তিশালী হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, প্রবল শক্তিশালী। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আমি আগে দেখেছিলাম ডিক্রিজ করছিল বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছিল, সঞ্চয়ের জায়গাটাও স্টেবল হয়ে গেছে। উচ্চস্থ শনি কখনোই ওয়েস্ট অফ মানির জায়গাটা করতে দেয় না। আর আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গায় লিগ্যাল অ্যাক্টিভিটিস, দৃষ্টিভঙ্গির জায়গায় কমিউনিকেশনের জায়গাটা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, নৈতিকতার জায়গাটা, ডিসিপ্লিনের জায়গাটা প্রখর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গাগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন 2nd হাউস কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা,
কখনো লুসরক করবেই না, কখনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেই না, কখনো মানুষকে আঘাত দিয়ে কথাই বলবে না, কেননা ডিসিপ্লিনকে কিন্তু হিট করে উচ্চস্থ শনি। তাহলে উচ্চস্থ শনি কিন্তু কি হবে, সবকিছুর মধ্যে সংযম কুম্ভ রাশির জাতক জাতিকাদের মারাত্মকভাবে থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল 4-5 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে আমার যে বুদ্ধি, আমার যে যুক্তি, আমার যে ব্রেন ওয়ার্ক, তার সাথে অদম্য আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, ঊর্জার জায়গা এবং বিপুল কর্মের জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু 3 নাম্বার ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, লাক ফ্যাক্টর, সাপোর্টের জায়গা, সেইগুলো তারা বিশ্বাসই করতে চাইবে না, কর্মকেই বিশ্বাস করবে এবং কর্মের জন্য কিন্তু একদম মানে পুরোপুরি নিজেকে নিমজ্জিত করে দেবে, কর্মের মধ্যে দিয়েই কিন্তু পরিবর্তন নিয়ে আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 5th হাউস নিয়ে তো আমি পরে বলবই, যেহেতু এই 3rd হাউসের অধিপতি গ্রহ উচ্চস্থ বুধের সাথে বসে রয়েছে, তাই জন্য আমি আমার যে বুদ্ধি রয়েছে, আমার যে যুক্তি রয়েছে, ব্রেন ওয়ার্কের জায়গা রয়েছে, তার সাথে আমি যেটাকে সঠিক বলে ভাবছি, আমার বুদ্ধি যুক্তি ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে, সেটাই কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দ্বারা আমি করব। তার ফলে সফলতাকে হাসিল করার ক্ষেত্রে সেরকম বেগ পেতে হবে না কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কেমন? এবার যদি 4 নম্বর ঘরটা দেখা যায়, 4, 5, 6, 7 আর 4 নম্বর ঘর যদি দেখা যায়, তাহলে ব্যক্তিগত জীবনটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঠিক নেই। তার কারণ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, অবৈধ চিন্তা ভাবনা করা, হ্যাঁ, কোন রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্স আমার মনের মধ্যে আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রভাব বিস্তার করতে শুরু করছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। জীবনের আনন্দের জায়গাটা পজিটিভ, মাতৃ প্রভাব মারাত্মক পাওয়ারফুল হয়ে রয়েছে, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার ভুলের জন্য, কেননা আইডেন্টিটি ক্রাইসিস তো থাকবেই, রবি এবং বুধের অবস্থান, তাই না? রবি এবং বুধের অবস্থান, এবং সেটা কিন্তু 7 নাম্বার ঘরেই রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7 আর 7 নাম্বার ঘরেই রয়েছে। তাহলে যখন আমার ব্যক্তিগত জীবনে আমার যিনি পার্টনার, ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে আমি বিয়ে করেছি, হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমার মতন করে সবকিছু হতে হবে, আমি যেটা ঠিক মনে করব সেটাই ঠিক, এবং অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা মারাত্মকভাবে কিন্তু হ্রাস পেয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনটা কিন্তু পজিটিভ হবে না, বরং স্বামী স্ত্রীর মধ্যে যে কোরিয়াল রিলেশন ছিল বা বিশ্বাসের জায়গাটা ছিল, মর্যাদার জায়গাটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ক্র্যাক করতে শুরু করবে এবং সেটা আস্তে আস্তে কিন্তু সেপারেশনের জায়গায় নিয়ে চলে যেতে পারে। কেননা দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রচন্ড ভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে। একতরফা কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট বেশি দিন কিন্তু একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না। খুব সাবধান হওয়া প্রয়োজন। যাদের সেপারেশনটা ঝুলছে, তাদের সেপারেট হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রীকে, স্বামীকে বলছে এই তুমি একদম আগে থেকে সরি বলবে না, ও ভুল করেছে, ও সরি বলুক। আবার স্ত্রীর কাছে কি বলছে, এই স্বামী ও ভুল করেছে, ও একদম তুমি আগে থেকে গিয়ে সরি বলবে না। স্বামী স্ত্রীর মধ্যে আরো বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে কিন্তু এই যে ফ্যামিলি ফ্রেন্ড, মানে কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা একদম শয়নকক্ষ পর্যন্ত পৌঁছে গেছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আর্থিক স্বাচ্ছন্দ্যের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মাতৃসুখ বা মাতৃপ্রভাব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বৈবাহিক জীবন বা ব্যক্তিগত জীবনটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তার পেছনে মারাত্মকভাবে
আইডেন্টিটি ক্রাইসিস কাজ করছে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 5 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে। যেই ঘরে, বুধের ঘরে মঙ্গল বসে রয়েছে, বুধ কিন্তু রাজযোগ সৃষ্টি করেছে। সুতরাং বুদ্ধিটাকে আমি ইমপ্লিমেন্ট যেমন করব, বুদ্ধির সাথে কর্মও কিন্তু আমি করব, এবং সন্তান ভাগ্যের জায়গাটাও পজিটিভ হয়ে গেল। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সফলতার জায়গাটা পজিটিভ, এবং যেহেতু 4th হাউস 5th হাউস 2:1% মধ্যে দিয়ে সফলতা মানে এমনটাও হতে পারে, সফলতা বলতে মূলত আমরা 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই তো বুঝি। এমনও হতে পারে যে আমি অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এমনও হতে পারে ফিনান্সিয়াল ক্রাইসিস মারাত্মক, দেখা যাচ্ছে আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, নর্মাল। তাহলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে রুট বেরিয়ে যাওয়ার জায়গা, আমার অপরচুনিটি চলে আসার জায়গা, এইটাও কিন্তু এক ধরনের সফলতা, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই পুরো জিনিসটা ঘটবে কিন্তু কর্মের মধ্যে দিয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে। কোনো ভাগ্য বা ঘরের মধ্যে বসে রইলাম, ঈশ্বরের পূজা করলাম, ঈশ্বর পাইয়ে দিলেন, তা কিন্তু নয়। গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। কেমন? 6 নম্বর ঘর 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরটা অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে। 6 নম্বর ঘরটা অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে পজিটিভ, ভীষণ পজিটিভ। এবং আমরা যখন অর্থনৈতিক জায়গাটাকে লক্ষ্য করি ছকের মধ্যে, তখন বৃহস্পতির পজিটিভ থাকাটা বাধ্যতামূলক। জৈবিক সুখ আমরা শুক্র দ্বারা নির্ধারণ করলেও, বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞার কারকতা হলেও, বৃহস্পতি নিচস্থ হলে কখনো কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যায় না। তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেছে এবং রাজযোগের আন্ডারে কিন্তু চলে গেছে। তার ফলে কি হলো, আমার কিন্তু যে প্রফেশনাল ফিল্ডে আমি যদি সার্ভিস হোল্ডার হই, তাহলে সার্ভিস ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমার পদোন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মর্যাদা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সম্মান বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেই কথাগুলো বলছি, সেই কথাগুলোর মধ্যে কিন্তু তার যে মানে ওয়েটি ব্যাপারটা, তার সেই কথাগুলোর ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ইন্টারভিউ আছে যাদের, আদর্শ সময়, টেরিফিক সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে আমার সোর্স অফ ইনকামের জায়গাটা বৃদ্ধি হবে। আমি চাইলে কিন্তু আমার যে ঋণের জায়গাটা, সেটা কিন্তু আস্তে 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 ডিক্রিজ হবেই হবে। আমার ঋণ রয়েছে, সেটা অকস্মাৎ ঋণ মুক্তি হয়ে গেল, সেটা তো হয় না। সোর্স অফ ইনকামটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে ঋণ মুক্তি করতে হয়। আমার কোনো রোগ রয়েছে, ভুল চিকিৎসা হচ্ছিল, মেডিসিন কাজ করছিল না, দেখা গেল যে এই সময়টাই কিন্তু চিকিৎসাটা সঠিক হচ্ছে বা মেডিসিনটা সঠিক মতন আমি গ্রহণ করছি, তার ফলে আমি কিন্তু রোগমুক্তির দিকে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরে কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এবং কেতু বসে রয়েছে, কেতুকে কি বলা হয়, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে 7 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসের জায়গাটা, প্রফেশনাল দিক দিয়ে যদি দেখা যায়, বিজনেসের জায়গাটা টেরিফিক টেরিফিক টেরিফিক। এবং সেখানে কিন্তু তোমার যে নিজস্বতা কায়েম করা, বা আমি যেখানে কাজ করছি সেইখানে আমার যে অবস্থান, সেটা অনেকটা বেড়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ তোমার কথা শুনবে, তোমার ভ্যালু বাড়বে। শুধু একটা কথাই বলবো, যে কোনো মতে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়। কেননা সূর্যের অবস্থান 7 নাম্বার ঘরে যখন উচ্চস্থ করে দেয়, তখন কিন্তু একক বিজনেস করলে সবচেয়ে ভালো। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কি হয়, পার্টনারকে শত্রু বানিয়ে ফেলার জায়গাও লক্ষ্য করা যায়। তেমন কিন্তু বিজনেসের জায়গাটা প্রচুর উন্নতির জায়গা, ক্যাপিটাল ইনভেস্ট করা যাবে, তারপরে বিজনেসটাকে এক্সটেন্ড করা যাবে, ব্রাঞ্চ তৈরি করা যাবে, নতুন প্রোডাক্ট লঞ্চ করা যাবে, কাস্টমার বৃদ্ধি পাওয়ার জায়গা, হেভিওয়েট কাস্টমার আসার জায়গা, পাওয়ারফুল কিছু মানুষের সাথে সংযোগ স্থাপন হওয়া বা অর্গানাইজেশনের সাথে সংযোগ স্থাপন হওয়া, এই সময় বিজনেস ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান। আমি পূর্বেই যেটা বললাম যে আমার ব্যক্তিগত জীবনের জায়গা,
1 2 3 4 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং যদি দেখা যায় 4 5 6 7 8 8 নাম্বার ঘর, তার মানে আমি বারবার ধরে বললাম 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারুক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে প্রথমত যেটা সেটা হচ্ছে আমার জীবনে অকস্মাৎ এমন কোনো অবৈধ কোনো সম্পর্ক স্থাপন হলো বা আমার মনোভাবের মধ্যে অবৈধতা ক্রাশ করলো, তার ফলে কি হয়ে গেল, আমার সুখের সংসারে বিশ্বাসের জায়গাটা ভেঙে গেল, এটা হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমার আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ অ্যাডজাস্ট না করতে পারা, কম্প্রোমাইজ না করতে পারা, স্যাক্রিফাইস না করতে পারা, ইগো প্রবলেম এমন জায়গায় নিয়ে চলে গেল, অর সিচুয়েশনের মধ্যে আমি চলে এলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যৌন রোগ জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ওভারি সিস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ইউট্রাস জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে চলে এসছে, তাহলে কি হচ্ছে, উচ্চ শিক্ষায় কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এবং তার পেছনে কিন্তু আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, ইলিউশন, আবেগ কাজ করবে। আমি ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করছি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল কারোর সাথে প্রেমে পড়লাম, বা সে আমাকে ধোকা দিয়ে দিল, এমন কষ্ট পেলাম, ইয়ার লস হয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, খুব সাবধান হওয়া প্রয়োজন। বাবার সাথে কিন্তু অহেতুক দ্বন্দ্ব হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। আর মাথায় রাখার প্রয়োজন আছে, 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 8 নাম্বার ঘরে বসে আছে, তখন সেরকম ভাবে কিন্তু লাক ফ্যাক্টর কাজ করবে না, সংযোগ কাজ করবে না, ভাগ্য কাজ করবে না, কর্মটাই কিন্তু আলটিমেট শেষ হবে। তার কারণ কি, শনি উচ্চস্থ হয়ে রয়েছে। কেমন, এবার যদি খুব ভালো মতন 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 9 নাম্বার ঘর কিন্তু মঙ্গলের ঘর। 9 নাম্বার ঘরে মঙ্গলের ঘর, এবং মঙ্গল কিন্তু যেটা লক্ষ্য করে যে 1 2 3 4 5 5 নাম্বার ঘরেও রয়েছে। একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে কি, অনেক সময় যখন আমি অড সিচুয়েশনে পড়লাম, বা আমার ছকের মধ্যে দেখা যাচ্ছে শনির প্রবণতা পজিটিভ নেই বা পাওয়ারফুল নেই, তখন কিন্তু এই যে God is dedication, combination of all relates and thinkings, তার পরিবর্তে ঈশ্বরকে আমি মিরাকেল ম্যাজিক ভাবতে পারি। অনেক সময় কিন্তু নিজের ধর্মকে, আমার ধর্মটাই ধর্ম, এই স্থাপন বা প্রতিস্থাপন করতে গিয়ে, ধর্মের জয়গান গাইতে গিয়ে অন্য ধর্মকে অনেক সময় কিন্তু আমি অসম্মান করে ফেলতে পারি। অর্থোডক্স গোঁড়ামির জায়গাটাও কিন্তু ধর্মের দিক দিয়ে বা ঈশ্বরের দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে। এবং শনি যদি নেগেটিভ হয়ে যায়, অনেক সময় কিন্তু কর্মের চাইতে আমি তখন ঈশ্বরের কাছে চাইলেই বোধহয় পেয়ে যাব, এই মানসিকতাটাও কিন্তু ইনক্রিজ করতে শুরু করে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ভেরি ভেরি কসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 10 নম্বর ঘরটা যদি দেখা যায়, ফ্যান্টাস্টিক। এই প্রবলেমগুলো সেরকম ভাবে না মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এই কারণের জন্যই 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, 1 9 10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব তখনই পজিটিভ রেজাল্ট দেবে যখন 10 নম্বর ঘরটা পাওয়ারফুল হয়ে যাবে। 10 নম্বর ঘরটা কিন্তু রাজযোগের আন্ডারে চলে এসছে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমার পাওয়ারফুল জায়গাটা, পাওয়ারফুল, আমি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং অর্থনৈতিক জায়গাটা বা আমি যে কোনো সিচুয়েশন থেকে ওভারকাম করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মানসিকতা, মনোভাব থেকে শুরু করে আর্থিক জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমার যে আমি যে পাওয়ারফুল তার নিদর্শন আমি দেব। শুধু একটাই প্রবলেম, আমার স্পর্শকাতর যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে আমি কতটা পাওয়ারফুল সেটা বোঝাতে গিয়ে সেই সম্পর্কটা ডিক্রিজ হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি শনির যে অবস্থান রয়েছে, তাহলে শনির অবস্থান 11 বা 12 হাউস দ্বারাও যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে শনি কিন্তু বারবার ধরে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, শনির যে অবস্থান, এই শনির অবস্থানের দ্বারা কি হবে, আমার কর্মের দ্বারাই কিন্তু আমার উন্নতির জায়গাটা সাধন হবে। 9-6 কানেকশন 3-2 কে হিট করছে, 7-5 দ্বারাও কিন্তু, এবং আমি যে কর্মটা করব তার উপরে নির্ভর করবে আমার কর্মফলের জায়গা। কিন্তু আমি আবার বলছি যে আমি যখন কর্ম করছি, আমি কি ধরনের কর্ম করছি, বা শনি কিন্তু নেগেটিভ শনি কিন্তু ভুল কার্য করায়, নেগেটিভ শনি কিন্তু পজিটিভ শনির পুরো অন্য দিকে কিন্তু নিয়ে চলে যায়, নিয়ম শৃঙ্খল বহির্ভূত, ডিসিপ্লিন বহির্ভূত, নৈতিকতার স্খলন ঘটে যায়। সেইটা যদি ছকের মধ্যে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর এক সিচুয়েশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের সৃষ্টি হতে পারে। সুতরাং আমি যে প্রেডিকশনের মধ্যে দিয়ে পড়লাম, সার্বিক মতে শনি উচ্চস্থ বলেই এই জায়গাগুলো লক্ষ্য করলাম। শনি যদি আপনার ছকে নিচস্থ হয়ে যায় তাহলে এর পুরো অপোজিট রিয়াকশন এবং রিপারকেশন আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। আমি একটা কথাই বলবো, আমি যদি 12 হাউস বা 11 হাউসের কানেকশনও লক্ষ্য করি, তাহলে কর্ম যতটা করব সেই অনুপাতেই কর্মফল, আমার উন্নতিটা সাধন হবে কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে। এবার যেহেতু মঙ্গল এবং বুধের একত্রীকরণ, বুদ্ধি যুক্তি এবং আমার ঊর্জা এবং আমার কর্মটা একত্রিত হয়ে যাবার জায়গা, সেক্ষেত্রে শনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আমার জীবনে ডিক্রিজ নিয়ে চলে আসতে পারে। তাহলে কিন্তু ভুল মানে মিথ্যেকে আমি যুক্তি দিয়ে সত্য বলে মনে করছি, এবং তার পেছনে কিন্তু আমি ওয়েস্ট অফ এনার্জি হচ্ছে, এনার্জি আমি ওয়েস্ট করছি। সুতরাং আপনার ছকে শনির অবস্থান, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ছকে শনির অবস্থান যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল সময় আসছে। আর যদি নেগেটিভ থাকে তাহলে ইমিডিয়েট নেগেটিভিটিকে অফ করে নেবার বন্দোবস্ত করুন। আজকের মতন এইটুকুই, নমস্কার।